ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযোগে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ইউরোপীয় নেতারা একযোগে ট্রাম্পের অবস্থানের বিরোধিতা করে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নয়, ইউরোপ ও উত্তর আমেরিকার মাঝামাঝি কৌশলগত অবস্থানের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ও সামরিক ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে ওয়াশিংটন। পাশাপাশি খনিজ সম্পদে সমৃদ্ধ এই দ্বীপ চীনা রপ্তানির উপর নির্ভরতা কমানোর মার্কিন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও বিশ্লেষকদের ধারণা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন। তিনি দাবি করেন, গ্রিনল্যান্ড এখন অত্যন্ত কৌশলগত। চারদিকে রুশ ও চীনা জাহাজ চলাচল করছে। ডেনমার্ক একা এটি সামাল দিতে পারবে না। এর পরদিন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার জানান, ট্রাম্প প্রশাসনের আনুষ্ঠানিক অবস্থান হলো গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তা কৌশলের অংশ হিসেবেই গ্রিনল্যান্ডকে ওয়াশিংটনের নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। একই সঙ্গে তিনি ডেনমার্কের গ্রিনল্যান্ডের ওপর সার্বভৌম অধিকার নিয়েও প্রশ্ন তোলেন। ট্রাম্প প্রশাসনের এই অবস্থানের বিরুদ্ধে 6 জানুয়ারি এক যৌথ বিবৃতিতে ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাজ্যের নেতারা ডেনমার্কের পাশে দাঁড়িয়ে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব পুনর্ব্যক্ত করেন। বিবৃতিতে বলা হয়, গ্রিনল্যান্ড ও ডেনমার্ক সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র গ্রিনল্যান্ড ও ডেনমার্কেরই রয়েছে। বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন এবং ন্যাটোর মূল নীতির পরিপন্থী। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি আরেকটি ন্যাটোভুক্ত দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে ন্যাটোর অস্তিত্ব এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপীয় নিরাপত্তা কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেনও যুক্তরাষ্ট্রের বক্তব্যকে অগ্রহণযোগ্য ও অসম্মানজনক আখ্যা দিয়ে বলেন, গ্রিনল্যান্ডকে ভেনেজুয়েলার মতো সামরিক হস্তক্ষেপের উদাহরণের সঙ্গে যুক্ত করা সম্পূর্ণ ভুল। ইউরোপের কড়া প্রতিক্রিয়ার মুখে হোয়াইট হাউসের স্টিফেন মিলার পরে দাবি করেন, গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো সামরিক পদক্ষেপের আলোচনা হচ্ছে না। আর একই সঙ্গে তিনি বলেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কেউ সামরিকভাবে লড়াইয়ে জড়াবে না। বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী বক্তব্য ন্যাটো জোটের ভেতরে আস্থার সংকট তৈরি করতে পারে। এতে ট্রান্স আটলান্টিক সম্পর্ক ও ইউরোপের সামগ্রিক নিরাপত্তা কাঠামো দীর্ঘমেয়াদে চাপে পড়ার আশঙ্কা রয়েছে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড নিয়ে নতুন করে আগ্রহ দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত হলেও আধা স্বায়ত্তশাসিত এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের অংশ নয়। এটি ইউরোপীয় দেশ ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। তবে ট্রাম্পের দাবি, জাতীয় ও বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা জরুরি। সম্প্রতি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর আবারও গ্রিনল্যান্ড ইস্যুর সামনে আনেন ট্রাম্প। কিন্তু কেন গ্রিনল্যান্ড পেতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প? কূটনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ডের প্রতি ট্রাম্পের আগ্রহের মূল কারণ এর বিপুল খনিজ সম্পদ। এই দ্বীপে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ অব্যবহৃত খনিজ ভাণ্ডার, যা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্রিনল্যান্ডের অধিকাংশ খনিজ সম্পদ এখনও উত্তোলনের বাইরে রয়ে গেছে। এই সম্পদই বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহের প্রধান কারণ। মাইনিং কোম্পানি আমারক মিনারেলস এর প্রধান নির্বাহী কর্মকর্তা এলদুর ওলাফসন জানিয়েছেন, আগামী কয়েক দশকে উন্নত দেশগুলোর যে পরিমাণ খনিজ সম্পদের প্রয়োজন হবে, গ্রিনল্যান্ড একাই তার বড় অংশ যোগান দিতে সক্ষম। গ্রিনল্যান্ডের দুর্গম পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে স্বর্ণ মজুত রয়েছে। পাশাপাশি তামা, নিকেল সহ নানা ধাতুর আকরিকের সন্ধান মিলেছে। বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেখানে স্বর্ণ ও বিরল মূল্যবান ধাতুর অনুসন্ধান চালাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, বিরল খনিজ ধাতুর মজুদের দিক থেকে গ্রিনল্যান্ড বিশ্বে অষ্টম স্থানে রয়েছে। এসব খনিজ মোবাইল ফোন, ব্যাটারি, বৈদ্যুতিক মোটর সহ আধুনিক প্রযুক্তি উৎপাদনে অপরিহার্য। দ্বীপটিতে লিথিয়াম ও কোবাল্টেরও উল্লেখযোগ্য মজুত রয়েছে। পাশাপাশি খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা রয়েছে।
তবে পরিবেশগত ঝুঁকির কারণে বর্তমানে গ্রিনল্যান্ডে নতুন খনন কার্যক্রম নিষিদ্ধ। দ্বীপ সংলগ্ন গভীর সমুদ্রেও খননের অনুমতি নেই। পুরো গ্রিনল্যান্ডে বর্তমানে মাত্র 2টি সক্রিয় খনি রয়েছে। প্রতিবেদন অনুযায়ী খনিজ অনুসন্ধানের জন্য প্রায় 100টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়ার। যুক্তরাষ্ট্রে রয়েছে মাত্র একটি প্রতিষ্ঠান। সম্প্রতি এক খনি কোম্পানিকে উত্তোলিত ধাতু চীনের কাছে বিক্রি না করার অনুরোধ জানায় যুক্তরাষ্ট্র, যা গ্রিনল্যান্ডকে ঘিরে বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে খনিজ সম্পদ, ভৌগোলিক অবস্থান, আর্কটিক নিরাপত্তা, এই 3 কারণে গ্রিনল্যান্ড আগামী দিনে যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। চীনের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার এবং লাতিন আমেরিকায় বেইজিং এর রাজনৈতিক প্রভাব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মাদুরোকে আটক করার ঘটনায় চীন দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে এবং ওয়াশিংটনকে বিশ্বের পুলিশ সুলভ আচরণের অভিযোগে অভিযুক্ত করে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারী প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের পেছনের উঠান হিসেবে পরিচিত অঞ্চলে এমন অভিযান চালাতে পারে, তাহলে চীন কেন তাইওয়ানের ক্ষেত্রে শক্তি প্রয়োগ করতে পারবে না? চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে, যদিও দ্বীপটিকে তারা কখনো শাসন করেনি। প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকিও বারবার দিয়েছে বেইজিং। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান ঘিরে সামরিক মহড়া ও অবরোধ মাধ্যমে চাপ বাড়ানো হয়েছে। তবে অনলাইনে জাতীয়তাবাদী উত্তেজনা থাকলেও আনুষ্ঠানিকভাবে চীনের অবস্থান তুলনামূলক সংযত। বেইজিং যুক্তরাষ্ট্রের অভিযানকে আধিপত্যবাদী আচরণ আখ্যা দিয়ে মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিংও এক বক্তব্যে একতরফা দাদাগিরি আন্তর্জাতিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের তথাকথিত নিয়ম নির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার দ্বিচারিতার উদাহরণ হিসেবে তুলে ধরে। একই সঙ্গে চীনা সামরিক বাহিনী সংশ্লিষ্ট অনলাইন প্ল্যাটফর্মগুলো সামরিক সক্ষমতা জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে। তাইওয়ানে এই ঘটনাকে ঘিরে তেমন আতঙ্ক নেই। ক্ষমতাসীন দলের আইন প্রণেতা ওয়াং টিং ইউ বলেন, চীন যুক্তরাষ্ট্র নয় আর তাইওয়ানও ভেনেজুয়েলা নয়। এই তুলনা বাস্তবসম্মত নয়। তার মতে চীনের সামরিক উচ্চাকাঙ্ক্ষা থাকলেও কার্যকর ও কম ঝুঁকিপূর্ণ সামরিক পথই তাদের বড় সীমাবদ্ধতা। বিশ্লেষকরা মনে করছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান চীনের তাইওয়ান সংক্রান্ত সিদ্ধান্তে তাৎক্ষণিক বড় কোনো পরিবর্তন আনবে না। বেলজিয়াম ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক উইলিয়াম ইয়াং বলেন, চীনের সিদ্ধান্ত নির্ভর করবে মূলত অভ্যন্তরীণ অর্থনীতি, সামরিক প্রস্তুতি, তাইওয়ানের রাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নীতির ওপর। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের এই অভিযান একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করেছে। পররাষ্ট্র নীতির লক্ষ্য অর্জনে সামরিক শক্তি ব্যবহারের প্রবণতা বিশ্বজুড়ে নতুন স্বাভাবিকতা হয়ে উঠতে পারে। এই বাস্তবতায় তাইওয়ানের জন্য নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করা জরুরি। বিশ্লেষকদের মতে লাতিন আমেরিকায় মাদুরোর অপসারণ বেইজিং এর জন্য বড় কূটনৈতিক ধাক্কা হলেও অঞ্চলটিতে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ খাতে চীনের বিনিয়োগ এতটাই গভীর যে আপাতত সামরিক প্রতিক্রিয়ার বদলে অর্থনৈতিক স্বার্থ রক্ষাকেই অগ্রাধিকার দেবে চীন।